অনেকে মনে করেন শেখ মুজিবের সমালোচনা মানেই শেখ হাসিনার বিরোধিতা, কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে। শেখ হাসিনা বরং চেষ্টা করেছেন তার পিতার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার। তাই 1972 থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের পদক্ষেপগুলো বোঝা জরুরি, যেখানে আমরা প্রায় বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষের বীজ রোপণ। সেই বীজই পরে শেখ হাসিনা ফুটিয়ে তোলেন। পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্রদর্শনী পরিবর্তন। 1947 সালে পাকিস্তান জন্ম নেয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হিন্দু ও মুসলমান দুই আলাদা জাতি, যাদের ধর্ম, সংস্কৃতি আর সামাজিক মূল্যবোধে মৌলিক পার্থক্য। পাকিস্তানের মূল লক্ষ্য ছিল ইসলামী আদর্শে রাষ্ট্র গঠন, কুরআন ও সুন্নাহর আলোকে শাসন ব্যবস্থা। যদিও শাসক গোষ্ঠী পরে গিয়ে সেই লক্ষ্য থেকে সরে গিয়েছিল, তবুও সমাজে ইসলাম ছিল মূলধারার শক্তি। মসজিদ, মাদ্রাসা, ইসলামী শিক্ষা আর ধর্মীয় সংস্কৃতি ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ 1971 সালের আগে ইসলাম সংখ্যাগরিষ্ঠ সমাজে আপার হ্যান্ড ভোগ করছিল। কিন্তু প্রশ্ন হলো, ভারতের প্রত্যক্ষ সহায়তায় স্বাধীন হওয়া বাংলাদেশ কি সেই অবস্থান ধরে রাখতে পেরেছিল? ভারতের কৌশলগত স্বার্থ ও মুজিবের ভূমিকা। ভারতের কৌশল ছিল বাংলাদেশে ইসলামী প্রভাব কমানো এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক দুর্বল করা। শেখ মুজিব সেই কৌশল বাস্তবায়নে মূল ভূমিকা নন। রাষ্ট্রীয় কাঠামো ও সংবিধান থেকে ইসলামী চরিত্র ধাপে ধাপে বাদ দেন। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ। 1972 সালের সংবিধানের ধারা 38 অনুযায়ী ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়। এর ফলে জামায়াতে ইসলামী সহ সব ইসলামপন্থী দল নিষিদ্ধ হয়ে পড়ে। এটি পাকিস্তানের ইসলামী চেতনার সঙ্গে সরাসরি বিরোধ সৃষ্টি করে। মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক দূরত্ব। স্বাধীনতার পর বাংলাদেশ ভারত সোভিয়েত ঘনিষ্ঠতা বেছে নেয়। এর ফলে সৌদি আরব সহ বহু মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেরি করে। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি 1974-এ, আর সে সময়ই বাংলাদেশ ওআইসিতে যোগ দেয়। কিন্তু সৌদি আরব স্বীকৃতি দেয় 1975 সালের আগস্টে, শেখ মুজিবের হত্যার পর। প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশ আগেই মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রাখত, তাহলে কি আন্তর্জাতিক স্বীকৃতি আরো তাড়াতাড়ি আসতো না? বাকশাল প্রতিষ্ঠা। 25 জানুয়ারি 1975 চতুর্থ সংশোধনী পাশের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত হয়। প্রতিষ্ঠিত হয় একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। এতে মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক বহুমত বন্ধ হয়ে যায়। ইসলামপন্থী রাজনীতি আগেই নিষিদ্ধ হয়েছিল, এবার পুরো রাজনৈতিক পরিসরই সংকুচিত হলো। সংবাদপত্র দমন। নিউজ পেপার অর্ডিন্যান্স 1975 দ্বারা সব দৈনিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। শুধু 4টি রাখা হয়: বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইম, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক। ফলে ইসলামী রাজনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনার পথ কার্যত বন্ধ হয়। জাতীয় রক্ষী বাহিনী। 1972 সালে গঠিত হয় জাতীয় রক্ষী বাহিনী। সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত হওয়ায় এটি শেখ মুজিবের ব্যক্তিগত রাজনৈতিক বাহিনী হয়ে ওঠে। আন্তর্জাতিক রিপোর্টে দেখা যায় 1973 থেকে 1975 সময়ে ব্যাপক গ্রেপ্তার, গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে। অনেককে আইন ছাড়া আটকে রাখা হয়েছে, অনেকে আর ফিরে আসেনি। এভাবেই জন্ম নেয় রাষ্ট্রীয় দায় মুক্তি সংস্কৃতি, যা বাংলাদেশের ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করে। 1972 থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবের পদক্ষেপগুলো: ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মুসলিম বিশ্বের সঙ্গে দূরত্ব, বাকশাল, সংবাদপত্র নিয়ন্ত্রণ এবং রক্ষী বাহিনীর দমন নীতি সব মিলিয়ে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল। সমর্থকরা বলেন এসব পদক্ষেপ রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য, কিন্তু সমালোচকরা বলেন এগুলো ছিল ইসলামী চরিত্রকে দুর্বল করার কৌশল। যাই হোক, এই সময়ের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দ্বন্দ্ব আর মতাদর্শিক সংঘাতের বীজ বপন হয়েছিল। মুখোশের আড়ালের ইতিহাস। স্বাধীনতার পর যাকে জাতির জনক বলা হলো, সেই শেখ মুজিব মাত্র 3.5 বছরে দেশকে ঠেলে দেন ভয়, ক্ষুধা, দুর্ভিক্ষ, গুম, খুন, স্বৈরাচার আর দমন নীতির অন্ধকারে। এই অধ্যায়গুলো আজও অনেকাংশে আড়াল রাখা হয়। ধর্ষণ ও অপরাধীদের সুরক্ষা। 1974 সালে গাজীপুরে এক নববধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষককে পুলিশ গ্রেপ্তার করলে শেখ মুজিব নিজেই থানায় ফোন করে তাকে মুক্তির নির্দেশ দেন। অপরাধীরা এভাবে রাজনৈতিক আশ্রয় পেত। বিচার বহির্ভূত হত্যা ও গুম।
শেখ মুজিবের আমলেই বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যা ঘটে। বিপ্লবী নেতা সিরাজ শিকদারকে খুন করা হয় এবং মুজিব সংসদে দাঁড়িয়ে সেই হত্যাকে প্রকাশ্যে উদযাপন করেন। মাত্র 3 বছরে জাসদের প্রায় 40,000 নেতাকর্মী হত্যা হয়। দুর্ভিক্ষ ও মিথ্যা প্রচারণা। 1974 সালের দুর্ভিক্ষে প্রায় 20 লাখ মানুষ মারা যায়, কিন্তু শেখ মুজিব বাস্তবতাকে অস্বীকার করে দাবি করেন মাত্র 15 থেকে 20,000 লোক মারা গেছে, বাকিটা ষড়যন্ত্র। জনগণের কষ্ট। স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশ পরিণত হয় ভয়, দুর্ভিক্ষ আর দমন নীতির কারাগারে। হাজারো পরিবার হারায় তাদের প্রিয়জনকে। আজ যারা শেখ মুজিবকে বিনম্র শ্রদ্ধা জানায়, তারা কি আসলে সেই নববধূর রক্তকে সেলিব্রেট করছে না? তারা কি 20 লাখ ক্ষুধার্ত মানুষের মৃত্যুকে সেলিব্রেট করছে না? তারা কি জাসদের 40,000 কর্মীর রক্তকে সেলিব্রেট করছে না? যদি শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে পারেন, তবে হাসিনাকেও জানাতে পারবেন। কারণ হাসিনা যদি হয় ফেরাউন, তবে শেখ মুজিব ছিলেন দ্বিগুণ ফেরাউন। শেখ মুজিবের একমাত্র পরিচয় তিনি খুনি, স্বৈরাচারী। হাসিনা 17 বছর ক্ষমতায় থেকেও শেখ মুজিবের 3.5 বছরের সমান খুন করতে পারেননি, তবুও খুনিকে আজ সম্মান জানানো হচ্ছে। এটাই দুর্ভাগ্য যে দেশে 20 লাখ অনাহারে মৃত্যুর পরেও, 40,000 বিরোধী হত্যার পরেও, সংবাদপত্র বন্ধ করার পরেও, দর্শকের সুরক্ষা দেওয়ার পরেও সম্মান পাওয়া যায়, সে দেশে বারবার স্বৈরাচার জন্ম নিবে। এটাই অনিবার্য।